নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি পড়তে চলেছি শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি কালজয়ী উপন্যাস আরোগ্যনিকেতনের ৫ম পর্ব। ডাক্তার রোগীর পর রোগী দেখে চলেছেন। এই সময় এসে দাঁড়ালো এক ৬ ফুট লম্বা মানুষ। মশাই, একবার যে দেখতে হবে। গম্ভীর ভরাট গলা। কি তোমার কি হলো? কি হলো বুঝতে তো পারছি না। সর্দি, কাশি, মধ্যে মধ্যে জ্বর, কিছুতেই ছাড়ছে না। হাতখানা বাড়িয়ে দিলে ৬ ফুট লম্বা, তেমনি কাঠামো, এক পরিণত বয়সের জোয়ান। ঘাট মহেশপুরের রানা পাঠক। এই অঞ্চলে রানা পাঠক শক্তিশালী জোয়ান। লাঠি খেলা, কুস্তি করা, নদীর ঘাটে নৌকা খেয়া দেওয়া, দেবস্থানে বলিদান করা তার কাজ। বছর কয়েক আগে পর্যন্ত প্রতি বৎসর অম্বুবাচীতে কুস্তি প্রতিযোগিতায় রানা পাঠকের নাম একবার কয়েকদিনের জন্য মুখে মুখে ফিরত। আর একবার রানার নাম শোনা যেত কালী পুজোর সময়। রানার মহিষবলির কৃতিত্ব লোকের মুখে গল্পের কথা। বাড়িতে কিছু জমি জেরাত আছে। তার ধানে, ফসলে আর খেয়াঘাটের নৌকার আয়ে রানা পাঠকের বেশ ভালোই চলে যায়। মহেশপুরের ঘাটের ডাক তার এক চেটে। ও ঘাটে অন্য কেউ ডাক নিয়ে নৌকা পার করতে পারে না। রানা পাঠকের অসুখ কখনো শোনেনি মশাই। কিন্তু আজ রানাকে দেখে জীবন মহাশয় বিস্মিত হলেন। এ কি চেহারা হয়েছে রানার! চোখের কোলে কালি পড়েছে। শক্ত বাঁশের গোড়ার দিকের মতো মোটা কবজির হাড় বেরিয়ে পড়েছে। জামার ফাঁক দিয়ে কণ্ঠা দেখা যাচ্ছে। রানা বাবা, এই তুমি ভালো করে দেখাও। তুমি বরং বর্ধমানে গিয়ে দেখিয়ে এসো, নয়তো এখানেই আজকালকার ভালো ডাক্তারদের দেখাও। এ তোমার টোটকাতে কি মুষ্টিযোগে যাবে না? রানা মাথাটা ঝাঁকি দিয়ে বললে, ওরা গেলেই বলবে যক্ষা হয়েছে, বুঝলেন না? ওদের এইটে বাতিক। তারপর ফর্দ দেবে ইয়া লম্বা। বুকের ফটো তোলাও, গয়ের থুতু পরীক্ষা করাও, এই করো তা করো, চিকিৎসা। তারপর যক্ষা হয়তো আমার হয়েছে, বুঝেছেন, একটা মেয়ে ছেলের কাছ থেকে ধরার কথাই বটে। তা আবার পরীক্ষা কিসের? এত পরীক্ষায় যদি করতে হবে তো ডাক্তারি কিসের? আপনি হাত দেখুন, বলে দেন কি করতে হবে, ওষুধ দেন, আমি সব ঠিক করব। তারপরে আমার পেরোমাই আর আপনার হাত যশ। আর ওই সব ফোঁড়াফুঁড়ি আমার ধাতে সইবে না মশাই। যক্ষার ওষুধ তো আপনাদেরও আছে। কিন্তু এখন যেসব ওষুধ বেরিয়েছে সেসব অনেক ভালো ওষুধ রানা, অনেক ভালো। আপনি বলছেন? বলছি রানা, তাতে তো লজ্জা নাই বাবা। তুমি বরং হরেন ডাক্তারের কাছে যাও। আর ওই বুকের ফটো তোলানোর কথাটা বললে না বাবা, ওটা করানো ভালো। এক্সরে করলে বোঝা যাবে, চোখে দেখা যাবে কতখানি রোগ হয়েছে। আবার ভালো হলে একবার এক্সরে করতে হবে, বুঝতে পারবে একেবারে নির্দোষ হলো কি না। এখন ধরো হয়তো একটু থেকে গেল, শরীর ভালো হয়েছে, সেটা ধরা গেল না, সেই এটুকুই আবার বাড়বে কিছুদিন পর। রানা ঘাড় নাড়ল। বার কয়েক ঘাড় নেড়ে বলে, আমি তাহলে ভূদেব কোবরেজের কাছে যাই। ওসব করা ডাক্তারি ওষুধ আমার ধাতে সইবে না। তাছাড়া মশাই, ডাক্তারদের কথা বড় চ্যাটাং, বুঝেছেন? আমাদিগকে যেন মানুষ বলেই মনে করে না। আপনি দেখতেন সেকালে, সে পসার তো আমি দেখেছি। এরা টাকা রোজগার করে অনেক, ফি বেশি, ফি ছাড়ে না, কিন্তু সে পসার নাই। আপনারা রোগীর সঙ্গে আপনার লোকের মতো করে কথা বলতেন, ঘরের লোকের মতো। আমার আবার মেজাজ খারাপ, কে জানে ঝগড়া হয়ে যাবে কখন। তার চেয়ে কবেরেজি ভালো। নেহাত মাথা বাঁধিয়ে তো কেউ আসে নাই সংসারে, মরতে তো হবেই, আজ না হয় কাল। তা কড়া কথা শুনে, খারাপ কথা শুনে মরি কেন? রানা উঠে চলে গেল। রানা, রানা, আগে কবিরাজি যদি করবে বাবা, তবে পাকুড়িয়া যাও। সেন মশাইদের বড় বংশ, বড় আঁটন, বিচক্ষণ বৈদ্য আছেন, ভালো ওষুধ রাখেন, সেখানে যাও, বুঝেছ? এ অবহেলার রোগ নয়। হ্যাঁ, তাই যাব। ভূদেব এখনো ছেলে মানুষ, বুঝেছ? ইচ্ছে করো তো ভূদেবকে সঙ্গে নিয়ে যাও। দেখি
টাকাতে কুলানো চাই তো, হাসল রানা। আপনার কাছে আসা সেজন্যও বটে তো। কম টাকায় চিকিৎসা এর কোথায় হবে? চলে গেল রানা পাঠক। শক্তিশালী বিপুল দেহ, অকুতভয় রানা বন্যার সঙ্গে ঝড়ের সঙ্গে লড়াই করে, কিন্তু অসহায় হয়ে পড়েছে আজ। মৃত্যুর কাছে মানুষ নিতান্ত অসহায়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন জীবনমশাই। রানার কথাই ভাবছিলেন। কথাটা মিথ্যে বলেনি রানা। দরিদ্র দেশ, দরিদ্র মানুষ, টাকা পাবে কোথায়? ডাক্তারেরাই বা করবে কি? তারাই বা খাবে কি? নিজের অবস্থা ভেবেই কথা বলছেন জীবনমশাই। আজ সকাল থেকে 4টি টাকা ফি পেয়েছেন। তার পিতামহ, তিনি এতকাল পর্যন্ত যে সম্পত্তি করেছিলেন তার অনেক চলে গিয়েছে এই 15-20 বছরের মধ্যে। আজ তিনি প্রায় নিঃস্ব। লোকে বলে ভাগ্য। আতর বউ নিজের কপালে করাঘাত করে, কিন্তু তিনি তো জানেন দায়ী তিনি নিজে। এছাড়া আর দায়ী কে? সশব্দে একখানা গরুর গাড়ি এসে দাঁড়ালো। কই গুরুদেব কই? নামলো শশী। শশীর চোখ লাল। মদ খেয়েছে এই দিনে দুপুরে। রামহরিকে দেখবার জন্য নিতে এসেছে। রামহরি মৃত্যু কামনায় জ্ঞান গঙ্গা যাবে। গত রাত্রের কথাগুলি আবার স্মরণ হলো জীবনমশায়ের। রামহরি যাবে মৃত্যুবরণ করতে? 4টি টাকা নামিয়ে দিলে শশী। আমি বলেছি 4 টাকা দিয়ে সারলে হবে না রামহরি। জীবনমশাইকে শেষ দেখা দেখাবে, আরও লাগবে বাবা। আমাদিকে বরং সেকালে চোলাই মদ খাইয়েছ, পাঁঠা খাইয়েছ, জীবনমশাইকে তো কিছু খাওয়াওনি। খাইয়ে থাকলে বড় জোর লাউ কুমড়ো। ব্যাটা উইল টুইল করছে, বললে মশাইকে সাক্ষী করব, পেন আমি দেবো তখন। নিশ্চয়ই দেবো। হাসতে লাগলো শশী। হঠাৎ হাসি থামিয়ে বললে, দাঁতু ঘোষাল ব্যাটা মরতো, ও ব্যাটা নিদান হাঁকলেন কেন? ব্যাটা কাঁদছে, প্রদ্যোৎ ডাক্তার তর পাচ্ছে। মশাই সে কথা গ্রাহ্য করলেন না। দাঁতু মরবে, এই রোগেই মরবে। প্রবৃত্তিকে এমন প্রবল রিপু হয়ে উঠতে কদাচিৎ দেখা যায়। কোনো মতেই বাঁচাতে পারবে না প্রদ্যোৎ। বাড়ির দিকে অগ্রসর হলেন। তিনি বললেন, দাঁড়া, গিন্নি ডাকছে কেন দেখি। আতর বউয়ের তীক্ষ্ণ তিরস্কার তিনি শুনতে পেয়েছেন। আতর বউ তিরস্কার করছেন তাকেই যাকে আজীবন তিরস্কার করে আসছেন, নিজের অদৃষ্টকে। হায় রে অদৃষ্ট, হায় রে পোড়া কপাল। নন্দ ওপাশে চুপ করে বসে আছে, মাথা হেঁট করে মাটি খুঁড়ছে। নন্দ জড়িত আছে তাতে সন্দেহ রইল না জীবনমশায়ের। মশাই দুজনের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি হলো? কিছু না। নন্দ বললে, দাঁতুকে ওসব বলবার আপনার কি দরকার ছিল? হাসপাতালের ডাক্তার যা তা বলছে আমি শুনে এলাম নিজের কানে। নিদান হাঁকবে তো আমার নিদান হাঁকো। দেখো হাত দেখো। তোমার নিদান হাত না দেখেই আমি হাঁকতে পারি। বলো বলো, তাই বলো, কবে মরবো আমি? এ জ্বালা আমি সইতে পারছি না। শুধু নাই, শুধু নাই আর নাই। আর তুমি ন্যায়ের অবতার সেজে বসে আছো। রতনবাবুরা 4 টাকা ফি দিতে এসেছিল, তুমি 2 টাকা নিয়ে 2 টাকা ফেরত দিয়ে এসেছো। তুমি যাকে দেখেছ তাকেই বলে আসছো মরবে, তুমি মরবে। জীবনমশাই এবার হা হা করে হেসে উঠলেন। সে হাসিতে স্তব্ধ হয়ে গেলেন আতর বউ। জীবনমশাই বললেন, মরবার জন্যই তো জন্ম আতর বউ। সবাই মরবে, সবাই মরবে, কেউ অমর নয়। ঘোরটা কাটিয়ে আতর বউ অকস্মাৎ চিৎকার করে উঠলেন, পৃথিবীর কথা আমি জানতে চাই না। আমি কবে মরবো তাই বলো। আমার মৃত্যুর পর। নিষ্ঠুর বজ্রের মতো কঠোর কথা। আতর বউ নির্বাক বিমূঢ় হয়ে গেলেন। আমার মৃত্যু কবে হবে সেইটাই বুঝতে পারছি না। পারলে দিন তারিখ বলে দিতাম। বনবিহারীর মৃত্যু জানতে পেরেছিলাম, তোমাকে বলেছিলাম, তুমি বিশ্বাস করোনি। এটা বিশ্বাস করো। জীবনমশাই বেরিয়ে এলেন। শশী রাঙা চোখ মেলে তার দিকে তাকিয়ে আছেন। চল শশী। শশীর যেন এতক্ষণ চেতনা ফিরে এলো। বলে চলুন। হঠাৎ হেসে বললে, ঠিক বলেছেন, মরবে না কে? সবাই মরবে। ওই হাসপাতালের ডাক্তার, ও ব্যাটা কি অমর? ডাক্তার বললেন, চুপ কর, ও সব কথা থাক। হায় রে মানুষ। না না না, হায় কেন? এই তো রামহরি হাসতে হাসতে মরতে চলেছে। সত্য সত্যই প্রদ্যোৎ ডাক্তার কঠিন ক্রোধে ক্রুদ্ধ হয়ে উঠেছে। গণেশ ভট্টাচার্যের মেয়েকে আর একবার দেখে একটু আশান্বিত হয়ে এসে আপিসে বসেছে। ঠিক এমনই মুহূর্তে দাঁতু এসে হাউ হাউ করে কেঁদে পড়ল।
প্রদ্যোৎ ডাক্তারের প্রায় পা চেপে ধরে বলল, ডাক্তারবাবু গো, আমাকে বাঁচান আপনি। কি হয়েছে উঠুন, ভালো করে বলুন, চেঁচাবেন না মেলা। ওগো আমাকে বাঁচানো গো, আমি আর বাঁচব না। কি হয়েছে যে তাই বাঁচবেন না? মশাই বললে গো, জীবন মশাই। কে? জীবন দত্ত? আগে হ্যাঁ, বললে এই তোর মৃত্যু রোগ, শিবের বাবা এলেও বাঁচাতে পারবে না। জীবন ডাক্তারের সঙ্গে শিবের বাবার আলাপ পরিচয় আছে তাহলে? না, মাথা খারাপ হয়েছে লোকটার। আগে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল দাঁতু ঘোষাল। উঠুন, কে হয়েছে দেখি। চলুন ওই ঘরে, টেবিলের ওপর শুয়ে পড়ুন, বলুন কি হয়েছে। সমস্ত শুনে ডাক্তার ভ্রুকুঞ্চিত করে বললেন, এই সমস্ত লিখে আপনি আমাকে দিতে পারবেন? আগে হ্যাঁ, 1000 বার, এক্ষুনি লিখে দিতে পারি। ব্যাটা কায়েত। ডাক্তার ধমক দিয়ে বলল, ওসব কি বলছেন? ব্যাটা কায়েত কি জানেন? আমিও কায়েস্ত। জিভ কেটে দাঁতু বললে, আপনাকে তাই বলতে পারি। আমি বলছি ওই জীবনকে, ব্যাটা হাতুড়েকে। আমি কিন্তু বাঁচবো তো। ঝরঝর করে কেঁদে ফেললে দাঁতু। কি হয়েছে তাই বাঁচবেন না? ওষুধ খান, নিয়ম করে চলুন। কম্পাউন্ডার হরিহর পাশের ঘরে ওষুধ তৈরি করছিল। সে বললে, তা দাঁতু পারবে না, রোগ তো ওর ডেকে আনা, খেয়ে খেয়ে করেছে। 2 দিন ভালো থাকলেই ব্যাস ছুটবে কারুর বাড়ি। আজ তোমাদের বাড়ি 2টো খাবো। হাসতে লাগলো সে। ডাক্তার বলল, হাসপাতালে থাকতে হবে আপনাকে। থাকবেন? তাই থাকবো। দাঁতু বাঁচতে চায়, সে মরতে পারবে না। ওকে ভর্তি করে নিন। বলি ডাক্তার একটা কাগজ টেনে নিল। ম্যাজিস্ট্রেটকে লিখবে এই কথা। এই ধরনের নিদান হেঁকে মানুষের উপর মর্মান্তিক পীড়ন, এ যুগে এটা একটা অসহনীয় ব্যাপার। এর প্রতিকার করা প্রয়োজন। কিছুক্ষণ পরে আধ লেখা দরখাস্তখানা টেনে ছেড়ে ফেলে দিলে। থাক। লোকটিকে যেন একটা বাতিকে পেয়েছে। মৃত্যু ঘোষণা করে আনন্দ পাচ্ছে। আশ্চর্য! মৃত্যু পৃথিবীতে নিশ্চিতই বটে, সে কে না জানে। তাকে জয় করবার জন্য মানুষের চেষ্টার অন্ত নাই। সেই সাধনা অব্যাহত চলে আসছে। আবিষ্কারের পর আবিষ্কার হয়ে চলেছে। আজও তাকে রোধ করা যায়নি। আজও সে ধ্রুব। তবু তো মর্মান্তিক বিয়োগান্ত ব্যাপার। তার মধ্যে যেন একটা আধ্যাত্মিক কিছু আরোপ করে এই মৃত্যুদিন ঘোষণা। চমকপ্রদ বটে, রোমান্টিকও বটে, কিন্তু নিষ্ঠুর। ঠিক পশুকে বলি দেওয়ার মতো। পূজা অর্চনার আড়ম্বরে আধ্যাত্মিকতার ধূম্রজালে আচ্ছন্ন এক কল্পলোক সৃষ্টি করে মৃত্যুকে মুক্তি বলে ঘোষণা করে খড়গাঘাত করার মতোই নিষ্ঠুর প্রথা। জীবন দত্ত তারই পুরোহিত সেজে বসে আছেন। হি মাস্ট স্টপ। থামতে হবে তাকে। না থামে থামাতে হবে। হি মাস্ট বি স্টপড। এই অর্চনা মেয়েটির হাত দেখলেও ও নিদান হেঁকে যেত। ওকে তা না দেখতে দিয়ে ভালো করেছেন তিনি। অদৃষ্টবাদী এই দেশের এই নিদান হাঁকিয়েরাই যোগ্য চিকিৎসক ছিল। কবচ, মাদুলি, জড়িবুটি, চরণামৃত কিছু দিতে বাঁধে না এদের। লোকটা নিজের ছেলেরও নাকি মৃত্যু ঘোষণা করেছিল, এবং করেছিল মায়ের অর্থাৎ নিজের স্ত্রীর সম্মুখে। উফ, কি নিষ্ঠুর! কল্পনা করা যায় না। প্রদ্যোৎ ডাক্তার একটা দীর্ঘশ্বাস পেলে সিগারেট ধরিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে নার্সদের অফিসের দিকে গেল। নার্সকে ডাকলো, বলল, ওই পেশেন্ট, ওই বুড়ো বামুনকে ভর্তি করা হয়েছে, ভালো করে নজর রাখবে। ওর স্টুল এক্সামিনেশন দরকার, আজ করে রাখবে। তারপর সমস্ত ওয়ার্ডে ঘুরে বেরিয়ে এসে দাঁড়ালো ফাঁকা মাঠে, নতুন বাড়িটার সামনে। সুন্দর হচ্ছে বাড়িখানা, ডিসেন্ট বিল্ডিং। চারিদিকে 4টে উইং থাকলে আরও সুন্দর হতো। হবে, স্কিম আছে, পরে হবে। নতুন কাল, বিজ্ঞানের যুগ, অদৃষ্ট নিয়তি নির্বাসনের যুগ। ব্যাধিকে জয় করবে মানুষ, মৃত্যুর সঙ্গে সে যুদ্ধ করবে। মৃত্যুর সঙ্গে অমৃত খুঁজেছে মানুষ অসহায় হয়ে। এবার জীবনের মধ্যে অমৃতের সন্ধান করবে। একালে অনেক আয়োজন চাই, অনেক কিছুর আয়োজন। সঙ্গে সঙ্গে প্রয়োজন এই লোকগুলি নির্বাসন, এই জীবন মশাইয়ের নিদান। নিদান মৃত্যুর সঙ্গে যেন একটা প্রেম করে বসে আছে এদেশ। গঙ্গার ঘাটে গিয়ে দেহ ডুবিয়ে মরাই এখানে জীবনের কাম্য। মতির মায়ের এক্সরে রিপোর্ট পেয়ে প্রদ্যোৎ যেন প্রেরণা পেয়েছে একটা। এক্সরে রিপোর্ট নিয়ে মতি আজ সকালে বর্ধমান থেকে ফিরে এসেছে। বর্ধমান হাসপাতালের ডাক্তার প্রদ্যোতের চেয়ে সিনিয়র হলেও
তার সঙ্গে প্রদ্যোৎ ডাক্তারের বেশ একটি সম্প্রীতি আছে। সে তাকে লিখেছিল আমাকে যেন সমস্ত রিপোর্ট অনুগ্রহ করে পাঠাবেন, কারণ এই কেসটিতে আমি খুবই ইন্টারেস্টেড। এই বুড়িকে মরণ ধ্রুব বলে খোল করতাল সহযোগে নাম সংকীর্তন করে জ্ঞান গঙ্গা পাঠাবার ব্যবস্থা হচ্ছিল। এখানকার সে আমলের একজন জ্ঞানবৃদ্ধ বৈদ্য মহাপ্রভু নিদান হেঁকেছেন। কয় মাস, কয় দিন, কয় দণ্ড, কয় পলে যেন বৃদ্ধার প্রাণ বিহঙ্গ পিঞ্জর ত্যাগ করবে। এই পায়ের ব্যথা রোগেই মরবে। সেই কেস আমি জোর করেই হাসপাতালে পাঠাচ্ছি। এখানকার লোকেরা নাকি মনে মনে হাস্য করছে এবং বলাবলি করছে, জীবন দত্ত যখন নারী দেখে বলেছে বুড়ি মরবে, ওকে বাঁচায় কে? এই কারণেই সেখানকার ডাক্তার রিপোর্ট পুরো নকল করে মতির হাতে পাঠিয়েছেন। সেই রিপোর্ট পড়ে প্রদ্যোতের মুখে ব্যঙ্গহাস্য ফুটে উঠেছিল, তার সঙ্গে বিরক্তিও জমা হয়েছিল। পড়ে গিয়ে বুড়ির একটা পায়ের গাঁটে আঘাত লেগেছে, খানিকটা হাড়ের কুঁচি ভেঙে সেখানে থেকে গিয়েছে। সেই হেতুই বৃদ্ধার এই অবস্থা। এই জায়গাটা কেটে হাড়ের কুঁচিটাকে বের করে দিতে হবে এবং হাড়ের যদি কোনো অংশ বাদ দিতে হয় দিতে হবে, দিলেই বুড়ি সেরে উঠবে। এতে আশঙ্কার কোনো কারণ নাই। নিদান, নিদান, নিদান। কাল সন্ধ্যাতেও এই নিদানের কথা একতরফা শুনে এসেছেন এই বিকে মেডিকেল স্টোর্সের মালিক বিনয়দের ওখানে। ওই একটি রক্ত শোষণকারী রোগের সুযোগে মানুষকে সর্বশান্ত করে, জাল ওষুধ বিক্রি করে, মুখে বড় বড় কথা বলে। বাধ্য হয়ে প্রদ্যোৎকে ওখানে যেতে হয়, নইলে ওকে ঘৃণা করে প্রদ্যোৎ। প্রদ্যোৎ ডাক্তার ওখানে গিয়েছিল একটা বিশেষ জরুরি ইঞ্জেকশন অর্ডার দিতে। কাল সন্ধে পর্যন্ত পাওয়া চাই, তার সঙ্গে আর 2-4টে ওষুধ। বিনয়ের দোকানের একটি বিশেষ ব্যবস্থা আছে যে প্রতিদিন রাত্রি 10টার ট্রেনে তার লোক কলকাতা যায়। সকালে পৌঁছে বরাতি জিনিস কিনে আবার দুপুরেই রওনা হয়ে সন্ধ্যার সময় নবগ্রাম ফিরে আসে। পুরো 24 ঘন্টাও লাগে না। এর জন্য সে হাওড়া পর্যন্ত মান্থলি টিকিট করেছে। ওদের ওখানের মজলিসে মাঝখানে এই কথাই হচ্ছিল, এই মতির মায়ের কথা, কাল যে ছেলেটি তার হাতে মারা গেছে তার কথা, বিপিনবাবুর হিক্কার কথা। বিনয় নিজের ওষুধের দোকান করে লাভও করে প্রচুর, কিন্তু নিজে অ্যালোপ্যাথিতে খুব বিশ্বাসী নয়। কবিরাজিতেই তার নিজের রুচি এবং মধ্যে মধ্যে ডাক্তারদের বলে, আপনাদের এই আমলের চিকিৎসা ও তো কানাতেও পারে মশাই। রক্ত পরীক্ষা, মল মূত্র থুতু গয়ের পরীক্ষা, এক্স-রে এসব হবে, তারপর আপনারা চিকিৎসা করবেন। সে আমলে নাড়ি টিপে ধরেই বলে দিত এই হয়েছে, বলে দিত 18 মাস কি 6 মাস কি 7 দিন মেয়াদ। এই আমাদের জীবনমশাইয়ের নিদান হাঁকার গল্প বলেছে। শেষে বলেছে, মতির মাকে মশাই যখন বলেছেন ডাক্তারবাবু, তখন এক্স-রে রিপোর্ট এবং চিঠিখানা পেয়ে প্রদ্যোৎ মনে বল পেয়েছে, প্রেরণা পেয়েছে। এখানকার লোকে এমনভাবে বলে যে মধ্যে মধ্যে নিজেকে যেন দুর্বল মনে হয়। চারুবাবু শুদ্ধ ওদের সুরে সুর মিলিয়ে কথা বলেন। হরেন ডাক্তার তরুণ, কিন্তু সে এখানকার ছেলে। সে বিশ্বাস হয়তো করে না, কিন্তু অবিশ্বাস করার মতো দৃঢ়তাও তার নেই। বাল্যস্মৃতি তাকে নাড়া দিয়ে দুর্বল করে দেয়। মশাই নাকি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন এবং তার গল্প নাকি আশ্চর্য। তার বাল্যজীবনের আরও অনেক আশ্চর্য স্মৃতি আছে। এবার সে প্রমাণ করবে, মতির মা বাঁচবে, দাঁতু বাঁচবে। ডাক্তার বাসার দিকে চলল। গানের সুর এসে কানে ঢুকল। মঞ্জু গান গাইছে। বেলা প্রায় 1টা। রান্না বান্না হয়ে গেছে, কাজ নাই, গান গাইছে মঞ্জু। আশ্চর্য জীবনময়ী মেয়ে মঞ্জু, মূর্তিমতী জীবনের ঝর্ণা, উচ্ছ্বসিত আবেগে সম্মুখের পানে বেয়ে চলেছে। বহু যুদ্ধ করে ডাক্তার তাকে জয় করেছেন। তার বাড়িতে এই কারণেই মঞ্জুকে পছন্দ করে না। বলে, দুলালিপনা কি ভালো? ডাক্তারের ভালো লাগে। মঞ্জুকে ডাক্তার সাইকেল চলা শিখিয়েছেন, বন্দুক ছুঁড়তে শিখিয়েছেন, মোটর ড্রাইভিং শেখাবেন, বাধা তিনি দেবেন না। এই তো জীবন, গতিশীল, উল্লাসময়। ওখানেই তো আছে সবল জীবনের আনন্দ। দিস ইজ লাইফ। সিঁড়ির উপর ব্লিচিং পাউডার ছড়ানো আছে, তাই মারিয়ে ডাক্তার জুতোর তলা পরিশুদ্ধ করে নিয়ে উপরে উঠলেন। ওদিকে সাবান, জল, লোশন, তোয়ালে সাজানো রয়েছে।
মন্থর গতিতে ক্যাঁ ক্যাঁ শব্দ তুলে একখানা ছইওয়ালা গাড়ি আসছে। হাসপাতালের পাশ দিয়ে রাস্তা। শ্রাবণের আকাশে মেঘ ঘুরছে, ছায়াচ্ছন্ন ম্লান দ্বীপ্রহর। টিপটিপ বৃষ্টি পড়ছে মধ্যে মধ্যে। গাড়িখানা ছইয়ের ভিতর ঠিক সামনেই বসে কে? পাকা দাড়ি, পাকা চুল, স্থূল, স্থবির, মেঘাচ্ছন্ন আকাশের দিকে চেয়ে রয়েছে। গাড়ির চাকা খালে পড়ছে, ইটে হোঁচট খাচ্ছে, তার সঙ্গে দেহখানা ঝাঁকি খাচ্ছে। ভ্রুক্ষেপ নাই। জীবন মশাই তো ডাকে চলেছেন কোথাও। জীবন মশাই বটে, গলাইচণ্ডী গ্রামে ডাকেই চলেছেন। শশীর রোগী রামহরি লেটকে দেখতে চলেছেন। আকাশের দিকেই চেয়ে আছেন, গাড়ির ঝাঁকি খাচ্ছেন। ভ্রুক্ষেপ নেই। এই ধারাই জীবন দত্তের চিরকালের ধারা। গরুর গাড়িতে চড়লেই এমনিভাবেই গভীর চিন্তামগ্ন বা শূন্য মনে আকাশের দিকে তাকিয়ে থাকেন। পিছনে বসে শশী বুকেই চলেছিল। সে বলছিল, মেয়ে ছেলেদের ওই বটে গো, টাকার লোকসান সয় না। জীবন মশাই স্তব্ধ হয়ে বসে আছেন। বের হবার আগে আতর বউকে যে কথা তিনি বলেছেন শশী তা শুনেছে। তারই জের টেনে চলেছে সে। আরম্ভ করেছে, প্রদ্যোৎ ডাক্তারও একদিন মরবে। এই কথা বলে জীবন মশাইয়ের কাছে ধমক খেয়ে এখন এসেছে ফিয়ের কথায়। শশী একটু চুপ করে আবার বলল, তা ওরা যখন নিজে থেকেই দিতে এলো তখন নিলেন না কেন? তাতে দোষ কী হতো? জীবন মশাই এতেও সাড়া দিলেন না। শশী আবার বললে, রাগলে আর বউ ঠাকরুনের মুখের আগল থাকে না। ওই দোষটা ওর আর গেল না। জীবন মশাই আকাশের দিকেই তাকিয়ে আছেন। আতর বইয়ের কথাগুলি মনে ঘুরছে। কথা নয়, বাক্যবান। কিন্তু জীবন মশাই ও বানে বিদ্ধ হয়েও আহত হন না। স্থবির হাতির মতো চলেন। বানগুলি গায়ে বিঁধে থাকে, কিন্তু কোনো স্পর্শানুভূতি অনুভব করেন না। তারপর কখন খসে পড়ে যায়। সমস্ত দেহেই তো কিছু কিছু ক্ষতচিহ্ন রয়েছে। শশী কিন্তু বিরক্ত হয়। এই বুড়োর মেজাজটা চিরকাল এক রকম গেল। 100টা কথা কইলে একটা উত্তর দেয়। বুঝতে পারা যায় না কোন কথাটা লোকটার মন নাড়া খাবে, সাড়া দেবে। বউ ঠাকুরুন মুখরা বটে, কিন্তু সে ওই স্বামীর কারণেই মুখরা। ঝগড়া কলহ সবই ওই জীবন মশাইয়ের সঙ্গে। বাইরের লোকের সঙ্গে ব্যবহারে বউ ঠাকুরুন অন্য মানুষ। শশীর প্রথম জীবনটা কেটেছে এই বাড়িতে। সে তো জানে, পুরো 3 বছর ওই বাড়িতে কেটেছে। বউ ঠাকুরুন সে সময় যে আত্মীয়তা করেছেন সে তো তার মনে আছে। ডেকে জল খাইয়েছেন, না খেলে তিরস্কার করেছেন। কথাটি বড় ভালো বলতেন। রোজার ঘাড়েও ভূতের বোঝা চাপে শশী, ডাক্তার কবিরাজেরও অসুখ করে, সময়ে খা, পিত্তি পরাস নে। শুধু এই নয়, বাড়িতে যখন যে জিনিস তৈরি হয়েছে ডেকে খাইয়েছেন। বলতেন, খা তো শশী, দেখ তো ভাই কেমন হলো। ভালো জিনিস ন্যাকড়ায় বেঁধে দিয়েছেন। শশী, নিয়ে যা বাড়ি, বউকে খাওয়াবি। শশীর তখন নতুন বিয়ে হয়েছে। শশীর বউকে মুখ দেখে একটা আংটি দিয়েছিলেন বউ ঠাকরুন। বউ ঠাকরুনকে তেঁতো করে দিয়েছে এই বৃদ্ধ, এই মত্তহস্তিই বটে। কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নাই। বসে আছে দেখো তো, যেন একটা পাথর। কি বলবে শশী? শশীর আজ নিজের গরজ। গা চুলকোতে চুলকোতে শশী আবার স্তাবকতা শুরু করলে, বউ ঠাকুরনের দোষ নাই মশাই। সে আমল মনে পড়লে দুঃখ হয়, আফসোস হয়, হবার কথাই বটে। ওহ, সে কি পসার, কি ডাক! দিনে রাত্রে খাবার শোবার অবসর নাই। সেই সাদা ঘোড়াটা, এত বড় ঘোড়া, 2 বছরের মধ্যেই কুমড়ে ধরে গেল। আর দেশেও কি জ্বর, হোঁ হোঁ করে কাঁপুনি, কোঁ কোঁ করে জ্বর। তার উপর প্রেসিডেন্ট পঞ্চায়েত। ওরে বাবা রে বাবা, সে একটা আমল বটে। গঙ্গায় নৌকা চলা যাকে বলে। সেই হরিশ ডাক্তারের ছেলের মৃত্যু মনে আছে আপনার? এদিকে ঘরে ছেলের যখন তখন, ওদিকে মনের ভুলে মালিশের শিশিতে খাবার ওষুধ লিখে দিয়েছিল হরিশ। তাই খেয়ে নতুন গরাঞ্চির পুত্রবধূ যায়। রাত্রি 12টায় খোকা চাটুজ্জে ছুটে এসে পড়ল। তার বোন গলায় দড়ি দিয়েছে। দারোগা পুলিশ ছুকছুক করছে ঘুষ খাবার জন্যে।
আপনি ওদিকে মেলায় পাঞ্জাবি খেলোয়াড়ের ছকের সামনে বসেছেন কোঁচার খুঁটে টাকা নিয়ে। বাপরে বাপরে, সে কি রাত্রি, মনে আছে। জীবন ডাক্তার একটা লম্বা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, একটু নড়ে বসলেন। না, সেদিনের কথা ঠিক মনে নাই, স্পষ্ট মনে পড়ে না। মনে পড়িয়ে দিলে মনে পড়ে। মনে পড়ার সঙ্গে এমনই একটা অস্বস্তি জেগে ওঠে যে নিজেকে প্রশ্ন করতেন, কেন এমন হয়েছিল, কেন। চঞ্চল হয়ে উঠলেন বৃদ্ধ। মনে পড়ে গেল সেই গোপন সংকল্পের কথা। ঘোড়া কিনে ঘোড়ায় চড়ে আতর বউকে পালকিতে চড়িয়ে একদিন কাঁদি যাবে। ঘোড়া তিনি কিনেছিলেন, বড় সাদা ঘোড়া। আতর বউকে অলংকার দিয়েছিলেন অনেক, কিন্তু কাঁদি যাওয়া হয়নি। কেন যে যাননি তা আজও বুঝতে পারলেন না। সংকোচ না ভয়, কে জানে, হয়তো দুটোই। যে কারণেই হোক পারেননি। শুধু প্রতিষ্ঠা এবং সম্পদের মাদকতার অঞ্চলটাতেই প্রমত্তের মতো ঘুরে বেরিয়েছেন। প্রতিষ্ঠার সেই বোধ করি শ্রেষ্ঠ সময়। চিকিৎসার খ্যাতি তাকে সর্বজনমান্য করে তুলেছিল। সরকার পর্যন্ত তাকে খাতির করে এখানকার প্রেসিডেন্ট পঞ্চায়েত করেছিল, কিন্তু কিছুতেই মন ভরেনি। যা পেয়েছেন তা দু হাতে ছড়িয়ে দিয়েছেন। মনই তৃপ্তি পায়নি তো সঞ্চয় করবেন কোন আনন্দে? যদি বলো প্রতিষ্ঠার আনন্দে, বলতে পারো সেও ফাঁকিতে পরিণত হয়েছে। তাই তো হয়, বাবা বলতেন, রংলাল ডাক্তারও বলতেন, প্রতিষ্ঠা যদি সত্যকারের আনন্দ না হয়, মনকে যদি ভরপুর করে না দেয়, তবে সে যেন মিথ্যে। তার আয়ু সামান্য কয়েকটা দিনের, সে দিন কটা গেলেই সে প্রতিষ্ঠা হয়ে যায় ভুয়ো মিথ্যে। রংলাল ডাক্তার হেসে ব্র্যান্ডির গ্লাস হাতে নিয়ে বলতেন, হেই নেশার মতো। একদিন বলেছিলেন, নবদম্পতির আকর্ষণের মতো। সেটা যদি নিতান্তই রূপ যৌবন ভোগের আনন্দের মতো আনন্দ হয়, তবে রূপ যৌবন যাওয়ার সঙ্গে সঙ্গে আনন্দ বিস্বাদ হয়ে তেঁতো হয়, মিথ্যে হয়। কিন্তু সে যদি ভালোবাসা হয়, তবে সে কখনো যায় না জীবন। যদিও আমি ও দুটো স্বাদ জানি না বলে হা হা করে হেসেছিলেন। বাবা বলতেন পরমানন্দ মাধবের কথা। তাকে না পেলে কিছুই পাওয়া হয় না। তাকে পাওয়া যায় কিনা জীবনমশাই ঠিক জানেন না, তবে তিনি পাননি। সম্পদের মধ্যে পাননি, প্রতিষ্ঠার মধ্যে পাননি, সংসারে আতর বউ, ছেলে মেয়ে, সুষমা, সুরমা, নিরুপমা, বনবিহারী, কারুর মধ্যে না। নেশা তিনি করতেন না। নেশা ছিল রোগ সারানো, রোগীকে বাঁচানোর। আর ছিল দাবা এবং মেলায় জুয়ো খেলা। মনে আছে, হাতের কঠিন রোগী বাঁচবে কি মরবে অন্তরে অন্তরে তাই বাজি রেখে জুয়োর ছকে দান কষতেন। জিতলে বাঁচবে, হারলে মরবে। মেলে না, তবুও ধরতেন। সে আমলে জুয়ো খেলাটা দোষের ছিল না, অন্তত বড় লোকের ছেলের দোষের ছিল না। ছেলে বয়স থেকেই অভ্যাস ছিল কিছু কিছু, তারপর প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছিল। সেটাকে বাড়িয়ে দিলে আবার আতর বউ। শশী বলছে সেই এক রাত্রির কথা। মনে পড়ছে বউ কি, সব মনে পড়ছে। রাত্রি শুধু নয়, রাত্রি দিন, সেকালের মানুষজন সকলকেই মনে পড়ছে। সেকালের জল টলমল দিঘি, ধান ভরা ক্ষেত খামার, শান্ত পরিচ্ছন্ন ছায়াঘন গ্রামগুলি, লম্বা চওড়া দশাশয় মানুষ, মুখে মিষ্ট কথা, গোয়ালে গাই, পুকুরে মাছ, উঠানে মড়াইয়ের ধান, ভাঁড়ারে জ্বালায় জ্বালায় চাল, কলাই, মুগ, মুসুর, ছোলা, অরহর, মাসকলাই, মন মন গুড়। সে কাল, সে দেশ দেখতে দেখতে যেন পাল্টে গেল। ম্যালেরিয়া ছিল না তা না, ছিল। পুরনো জ্বর 2-4 জনের হতো। শিউলি পাতার রস আর তাঁদের বাড়ির পাঁচনে তারা সেরে উঠত। হঠাৎ ম্যালেরিয়া এলো সংক্রামক ব্যাধির মতো। শশী হিহি করে হাসছে, বলছে হু হু করে, কোঁকো করে জ্বর। শশীর প্রকৃতি অনুযায়ী ঠিকই বলছে শশী। জীবন ডাক্তারের সে স্মৃতি মনে পড়লে সমস্ত অন্তরটা কাতর আর্তনাদ করে ওঠে। উফ, কত যে শিশুর মৃত্যু হয়েছিল সেবার, তার সংখ্যা নাই। শিশু মরক বলা চলে। মায়ের কান্নায় আকাশ ভরে উঠেছিল। বন্ধুরা, এখানেই শেষ হলো আরোগ্যনিকেতন উপন্যাসটির আজকের পর্ব। পরবর্তী পর্ব নিয়ে শীঘ্র আসছি। ততদিনের জন্য নমস্কার।